সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের হচ্ছে ভেক্টর 2.2 অধ্যায়ের কিছু ম্যাথ দেখবো। এর ইতিপূর্বে কিন্তু 7 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে 8 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো দেখো 8 নম্বর অঙ্কটা। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বলছে যে ত্রিভুজ এবিসি 8-এর 1। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সি এর জন্য ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে a বাই সাইন a b বাই সাইন b c বাই সাইন c। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে ভেক্টর পদ্ধতিতে। তাহলে দেখো আমরা প্রথমেই ত্রিভুজটা এঁকে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি। তো আমরা ধরে নিচ্ছি যে বিসি বরাবর ভেক্টরটা হচ্ছে এ, সি এ বরাবর ভেক্টরটা হচ্ছে বি এবং এবি বরাবর ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর কার্যরত। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু এখান থেকে আমরা জানি যে ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কিন্তু জানি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি এবি ভেক্টর বিসি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি এ ভেক্টর। ঠিক আছে, মাইনাস সি এ ভেক্টর। তাইলে এবার সে যদি আমরা নিয়ে আসি তাহলে হবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা পাই। তো এখন দেখো এই যে আমরা এখন যদি মানগুলি বসাই দিই, এবি বরাবর ভেক্টরটা হচ্ছে সি, তাহলে এবির পরিবর্তে ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। বিসি বরাবর ভেক্টরটা হচ্ছে এ, তাহলে বিসি এর পরিবর্তে ভেক্টর হচ্ছে এ। সি এ বরাবর ভেক্টরটা হচ্ছে বি, তাহলে এটার পরিবর্তে ভেক্টর হচ্ছে বি ইকুয়াল টু 0। তো এখানে আমরা যদি সাজায় লিখি তাহলে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। এটা আমরা পাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এ বি সি যে কোনো একটা দ্বারা ক্রস গুণ করবো আমরা, যে কোনো একটা ইচ্ছা মতো। তাহলে আমরা প্রথমে এ দ্বারা যদি ক্রস গুণ করি তাহলে এখানে আসবে এ ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমরা পাই। তো দেখো এখানে যদি আমরা ক্রস গুণটা করে দেই তাহলে কি আসবে, এ দ্বারা ক্রস গুণ, তাহলে কিন্তু আসবে এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি। হ্যাঁ, এ ক্রস সি ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা পাইলাম। এরপর দেখো এখানে এ ক্রস এ মানে দুইটা, আমরা জানি দুইটা সমান ভেক্টরের ক্রস গুণফল 0 হয়। ঠিক আছে, তাহলে আমাদের থাকতেছে শুধু এ ক্রস বি প্লাস এ ক্রস সি। ঠিক আছে, এটা থাকে। তাইলে আমরা কি পাই দেখো এখন এ ক্রস বি, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই মাইনাসের এ ক্রস সি। ঠিক আছে, এটা হবে। তাহলে আমরা পাচ্ছি এ ক্রস বি, এই যে মাইনাস, আমরা কিন্তু জানি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এটা আমরা জানি। তাহলে মাইনাস এ ক্রস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি সি ক্রস এ। ঠিক আছে, এটা এই সূত্র অনুযায়ী, মানে আমরা জানি ভেক্টর গুণন এই সূত্র মেনে চলে, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। তো মাইনাস বি ক্রস এর পরিবর্তে এটা লেখা যায়। তো এখন দেখো এই যে এ ক্রস বি, এ ভেক্টরটা এই বরাবর কার্যরত এবং বি ভেক্টর এই বরাবর কার্যরত, তাইলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে, এটা যদি আমরা বর্ধিত করি তাহলে একটা হচ্ছে বিসি বরাবর কার্যরত আর একটা হচ্ছে সি এ বরাবর কার্যরত। তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে এইটা। এই কোণটা যদি সি হয় তাহলে এই কোণটা অবশ্যই পাই মাইনাস সি, কারণ এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা পাই।
সি এবং এর মধ্যবর্তী কোণ, এই যে সি এবং এর মধ্যবর্তী কোণ, তাইলে আমাদের কি করতে হবে এখানে? দেখো এখানে আমাদের কাজ হচ্ছে সি কে আমরা বর্ধিত করব। তাহলে সি এ বরাবর কার্যরত ভেক্টরটা হচ্ছে সি এবং এই বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে কত? এটা হচ্ছে বি কোণ, তাহলে এটা কিন্তু হবে পাই মাইনাস বি কোণ। ঠিক আছে, তাহলে এ এবং বি এর ক্রস গুণ আমরা জানি, সেটা হচ্ছে এ বি সাইন মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস সি, তাহলে সাইন পাই মাইনাস সি, একটা একক ভেক্টর আসবে ইটা ক্যাপ ইকুয়ালস টু সি ক্রস এ, সি এবং এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস বি, তাহলে এখানে হবে সি এ সাইন পাই মাইনাস বি, হ্যাঁ ইটা ক্যাপ, যেখানে ইটা ক্যাপ হচ্ছে একক ভেক্টর। তাহলে দুই পাশ থেকে ইটা ক্যাপ আমরা বাদ দিয়ে দিই, এ এবং এ বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি দেখো এখানে থাকবে বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন সি। ঠিক আছে, এখানে হবে সাইন সি ইকুয়াল টু এখানে হবে সি সাইন বি। ঠিক আছে, এইটা আসে। তাহলে আমরা যদি এটাকে সাজায় লিখি তাহলে কি আসবে দেখো, এখান থেকে আসবে হচ্ছে বি বাই সাইন বি, বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এই যে এটা হচ্ছে নাম্বার 1, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো অনুরূপভাবে দেখো, অনুরূপভাবে বি দ্বারা গুণ করে আমরা দেখাইতে পারি। ঠিক আছে, দেখো এ দ্বারা গুণ করছি, প্রথমে এ দ্বারা ক্রস গুণ করছি, এ নাই। সিমিলারলি আমরা যদি বি দ্বারা সবাইকে গুণ করি, এই যে বি দ্বারা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, বি দ্বারা এতকে গুণ করলে, বি দ্বারা এতকে গুণ করলে আমরা পাই, আমরা কি পাই? বি থাকবে না, তাহলে থাকবে কি এ বাই সাইন এ আসবে এবং সি বাই সাইন সি আসবে। ঠিক আছে, যেহেতু বি এর সাথে সাইন বি, সি এর সাথে সাইন সি, তাহলে অবশ্যই এর সাথে সাইন এ আসবে, সি এর সাথে সাইন সি। তো এটা হচ্ছে নাম্বার 2। তাহলে 1 এবং 2 যদি আমরা ইমপ্লাই করি, দেখো 1 ও 2 ইমপ্লাই, তাহলে আমরা কি পাই? দেখো বি বাই সাইন বি সি বাই সাইন সি এর সমান, এখানে এ বাই সাইন এ সি বাই সাইন সি এর সমান, তাহলে প্রত্যেকের সমান। তার মানে আমরা বলতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। ঠিক আছে, প্রমাণিত। এই হচ্ছে আমাদের প্রমাণ। তো এটা আমাদের শেষ হলো। এরপরে দেখো আমরা আরেকটা প্রমাণ দেখব, 8-এর 2 নাম্বার। ঠিক আছে, 8-এর 2 নাম্বার। তো 8-এর 2 নাম্বারে কি আছে সেটা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো। প্রশ্নটা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি cos c ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটা আঁকি। দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে এই বরাবর ভেক্টরটা হচ্ছে a, বরাবর ভেক্টরটা b এবং এই বরাবর ভেক্টরটা c। ঠিক আছে, তাইলে আমরা ত্রিভুজ এবিসি হতে কি পাই? ত্রিভুজ এবিসি হতে ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কিন্তু এটা পাই, a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা পাই। তো এখন দেখো আমাদের কি করতে হবে, যে কোনো একটা ভেক্টর দ্বারা ডট গুণ, কারণ cos কখন আসবে? cos কিন্তু আসে ডট গুণ করলে। ঠিক আছে, তো এর আগে আমরা একটু কাজ করে নিই, সেটা হচ্ছে যেহেতু cos c বের করতে হবে, c কে আলাদা করব আমরা। ঠিক আছে, আমরা c কে আলাদা করব। এই যে এখন একই ভেক্টর দ্বারা দুই পাশে ডট গুণ,
ঠিক আছে, মাইনাস সি ভেক্টর মাইনাস সি ভেক্টর, দুই পাশে একই ভেক্টর দ্বারা গুণ করা হয়েছে, এতে মানের কোনো পরিবর্তন হবে না। তো ডট গুণ কেন করলাম আমরা? ডট গুণ একটা কারণেই করছি, সেটা হচ্ছে কস। আমরা জানি ডট গুণের সাথে কজের সম্পর্ক, এই কারণে এটা কিন্তু ডট গুণ। ঠিক আছে, ডট গুণ। তাহলে দেখো আমরা যদি এখানে ডট গুণ করি, এখানে হবে এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি ইকুয়াল টু, এখানে সি সি গুণ করলে সি স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা তাহলে আমরা জানি এ ডট এ মানে দুইটা সমান ভেক্টরকে ডট গুণ করলে তাদের স্কোয়ার হয়ে যাবে, যে এ স্কোয়ার। আর এখানে এ ডট বি আর বি ডট এ আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 এ ডট বি, আর এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে আমরা কি পাই দেখো, টু এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা পাই। এখন দেখো এ এবং বি এর ডট গুণ, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? এই ভেক্টরটা বি সি বরাবর কার্যরত, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস সি, পাই মাইনাস সি। তাহলে আমরা পাই কি 2 এ ডট বি ইকুয়াল টু হচ্ছে, মাইনাসটা আমরা কমন নিয়ে নিই, তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে এ ডট বি সমান আবার আমরা জানি যে এ বি কস তাদের মধ্যবর্তী কোণের মান, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস সি, এই যে। ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা তাহলে দেখো এখানে কজ 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি কস থিটা, তাহলে 2 এ বি কস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস থিটা। কজ 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, তাহলে মাইনাসটা আসবে, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। তাহলে এখানে দেখো এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে আমরা ফাইনালি কি পাই? কস সি ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2 ab। ঠিক আছে, এইটা তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, cos c ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ডিভাইড বাই 2 ab। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এই যে প্রদত্ত ভেক্টরটাকে প্রদত্ত ভেক্টরটা আমাদের যেটা দেওয়া ছিল, দেখো আমরা কি পাইছিলাম, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো সি কে আমরা ওই পাশে নিয়ে পাইছি cos c, এখন বি কে যদি ওই পাশে নিয়ে আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা পাবো cos b, এবং এখানে একটা সিকোয়েন্স আছে দেখো, cos c যখন c হচ্ছে মাইনাস, বাকি দুইটা প্লাস, তাহলে cos b b হবে মাইনাস, তাহলে হবে কি এখানে হবে c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2ca, এবং দেখুন 2ab মানে যাদের বর্গের সমষ্টি তাদের দ্বারা কিন্তু ভাগ। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তো সিমিলারলি cos c কি আসবে, cos c আসবে হচ্ছে c বিয়োগ হবে, তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। ঠিক আছে, এই যে এইটা। তো এখান থেকে একসাথে আমরা তিনটা সূত্র কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আরেকটা দেখবো আমরা 10-এর 1 নাম্বার। 10-এর 1 বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। প্রশ্নটা দেখো, প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এই যে এটাকে ব্যাস ধরে, হ্যাঁ এই বিকে আমরা ব্যাস ধরলাম, তাহলে অর্ধবৃত্তস্থ, এই যে অর্ধবৃত্ত হবে এটা, তাহলে এটার সেন্টার হবে কি ও। ঠিক আছে, ও হচ্ছে কেন্দ্র, তাহলে ও এ হচ্ছে ব্যাসার্ধ, ও বিও কিন্তু ব্যাসার্ধ, এবং অর্ধবৃত্তস্থ কোণ মনে করো এই যে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এবি চাপের উপর দণ্ডায়মান অর্ধবৃত্তস্থ কোণ।
তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি সি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে সি কোণ 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এসি একটা ভেক্টর, এখানে দেখো ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, এসি একটা ভেক্টর, বিসি আর একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে সি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, সি কোণ 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখন এই যে ওয়ে ভেক্টর, এই যে ওয়ে বরাবর আমরা ভেক্টরটাকে ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি এ ভেক্টর। ঠিক আছে, দেখো প্রমাণের সুবিধার জন্য আমরা সি কমা ও যোগ করি। ঠিক আছে, এটা আমরা যোগ করি, এটা কিন্তু দিক হবে এদিকে। তাহলে এটা যদি হয় এ ভেক্টর, এটা হবে কি, এটাকে আমরা ধরে নিলাম বি ভেক্টর। ঠিক আছে, বি ভেক্টর। মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এর কারণ কি, কারণ হচ্ছে দেখো, আচ্ছা আমরা এখানে বি ভেক্টরই ধরে নিই, মাইনাস বি ভেক্টর হবে আর কি, মাইনাসের বি ভেক্টর, অর্থাৎ এদিকে যদি পজিটিভ হয় এদিকে ভেক্টরটা হবে নেগেটিভ, এবং বিসি বরাবর ভেক্টরটা ওসি বরাবর ভেক্টরটাকে আমরা ধরে নিচ্ছি সি ভেক্টর। ঠিক আছে, তাইলে প্রথমে ত্রিভুজ এওসি হতে আমরা কি পাই, দেখো ত্রিভুজ এওসি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে একই দিকের ভেক্টরগুলো এক পাশে, বিপরীত দিকেরটা অন্য পাশে, তার মানে ওএ ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর। তাহলে ওএ ভেক্টর হচ্ছে মাইনাস বি ভেক্টর প্লাস এসি ভেক্টর, আর ওসি ভেক্টর আমরা ধরে নিছি কি সি ভেক্টর। ঠিক আছে, এটা তাহলে এসি ভেক্টরটা কি হবে, সি প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এটা আমরা পাইলাম। সিমিলারলি ওবিসি ত্রিভুজ ওবিসি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই, ওবি প্লাস হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে ওসি। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ওবি কত, ওবি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, বিসি ভেক্টর, এটা আমাদের বের করতে হবে। তারপরে ওসি ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তাহলে আমরা এবি ভেক্টর কি পাই, সি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এটা তাইলে আমরা এখন কি করবো, এই যে এসি আর বিসি রেখা পরস্পর লম্ব আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো তাহলে আমরা কি পাই, যে এসি ডট বিসি, হ্যাঁ এসি ডট বিসি ইকুয়াল টু আমরা কিন্তু জানি এবি কস থিটা, এবি বিসি কস থিটা, এবি বিসি কস থিটা, এটা কিন্তু আমরা জানি। তো দেখো এবি এর মান, এসি হবে এসি বিসি কস থিটা। ঠিক আছে, তো এটা আমরা জানি। এখন দেখো আমরা কিন্তু অলরেডি কি পাইছি, আবার এসি ডট বিসি, হ্যাঁ এসি আমরা কি পাইছি, এসি আমরা পাইছি হচ্ছে বি প্লাস সি ভেক্টর, বি প্লাস সি ভেক্টর ইন্টু বিসি আমরা কি পাইছি, বিসি পাইছি সি মাইনাস এ ভেক্টর। এই যে তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে হবে বি ডট সি প্লাস সি ডট সি মাইনাস বি ডট এ মাইনাস এ ডট সি। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে কি আসে, বি ডট সি এ ডট সি, দেখো বি এটা কিন্তু ত্রিভুজের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে ওসি, ওসিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধগুলি পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বি সমান এ সমান সি, মানে এ বি সি প্রত্যেকেই কিন্তু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে বি বি এর পরিবর্তে আমরা এ লিখতে পারি, এ ডট সি প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এখানে দেখো বি এর পরিবর্তে এ লেখা যায়, তাহলে এ ডট এ মাইনাস এ ডট সি, ঠিক আছে। তাহলে দেখো এ ডট সি ক্যান্সেল, সি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এ ডট এ স্কোয়ার, তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাইলে শূন্য, একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান, বিয়োগ দিলে শূন্য। তার মানে এ ডট বি ডট সি, এ ডট বি সরি এসি ডট বিসি সমান কি এসি সরি সমান আমরা কি পাইছিলাম এসি বিসি কস থিটা, ঠিক আছে, এসি বিসি কস থিটা। তাহলে আমরা কি পাই ফাইনালি দেখো, এই যে এসি বিসি দ্বারা ভাগ দিয়ে দিলে এখানে আসবে কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে কস থিটা, কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, তাহলে অতএব থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। তার মানে এই যে থিটা মানি কিন্তু মানে এখানে থিটা হবে না, আসলে সি কোণটা হবে আর কি, অ্যাকচুয়ালি সি কোণ, তার মানে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি প্রমাণিত, ঠিক আছে। এই যে এখানেও কিন্তু সি কোণ হবে, এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে দেখো, এরপরে আমরা আরেকটা করব, সেটা হচ্ছে ভেক্টর পদ্ধতি প্রমাণ করে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এটা আমরা দেখব। 12-3 রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা রম্বস আঁকি। প্রথমে রম্বস আঁকলাম, এবিসিডি রম্বস, এবিসিডি একটি রম্বস, এদের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে ও কোণ মানে এ ও বি কোণ, বি ও সি কোণ, ডি ও সি কোণ, ডি ও এ কোণ, এগুলি সব হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, তার মানে যে কোনো একটা 90 ডিগ্রি প্রমাণ করাই যথেষ্ট। তাহলে দেখো এখানে আমরা যেটা পাই, এখানে আমরা ধরে নিচ্ছি এ বি বরাবর এ ভেক্টর, বিসি বরাবর বি ভেক্টর কার্যরত, এডি বরাবর, তাহলে দেখো এটা সমান এবং সমান্তরাল, তাহলে এ বরাবরও কিন্তু বি ভেক্টর কার্যরত থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত ধরে নিই এটা ডি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর, আমরা ধরে নিচ্ছি। এবং আমরা জানি রম্বসের ক্ষেত্রে এ বি সমান বিসি সমান সিডি সমান ইডি, প্রত্যেক বাহুই কিন্তু সমান রম্বসের ক্ষেত্রে। তাহলে এখানে ত্রিভুজ এবিডি হতে আমরা কি পাই, দেখো এবিডি হতে, ঠিক আছে, ত্রিভুজ এবিডি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে, তাহলে আমরা কি পাই, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখানে দেখো এ বি সমান এ ধরছি, বিসি সমান বি ধরছি সমান এসি, ঠিক আছে। তাহলে এসি ভেক্টরটা আমরা কি পাইলাম, এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। সিমিলারলি এ বি ডি হতে আমাদের তো মেইনলি বের করতে হবে এসি আর বি বিডি,
তাহলে একবার এ বি সি ত্রিভুজ নিতে হবে আর একবার এ বি ডি ত্রিভুজ নিতে হবে, তাহলেই তো বিডি বের হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ বি ডি হতে কি পাই আমরা, এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা বিডি যদি বের করে ফেলি, তাহলে বিডি ভেক্টর হবে এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ঠিক আছে, এটা আসে। তো চিন্তা করো, এডি ভেক্টরের মান হচ্ছে ডি ভেক্টর, এডির পরিবর্তে আমরা ডি লিখতে পারি, মাইনাস এবি ভেক্টর মানে এ ভেক্টর, এ লিখতে পারি, লিখে দিলাম। এরপরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে এদের মধ্যবর্তী কোণ মানে এসি এবং বিডি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন কি করব, যে আমরা জানি এসি ডট বিডি মানে দুইটা ভেক্টরের ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণ কি হয়, এসি বিডি কস এদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা। এসি এবং বিডি যেখানে ছেদ করছে ওই ছেদ বিন্দুর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা আমরা ধরে নিলাম। তো আবার দেখো এসি ডট বিডি, এই যে এসির পরিবর্তে আমরা বসাই দিই, এসি সমান কি পাইছি, এ প্লাস বি, ডট বিডির পরিবর্তে পাইছি ডি মাইনাস এ, এখানে হচ্ছে এসি বিডি কস থিটা। ঠিক আছে, এটা আসে। তাহলে ফাইনালি আমরা কি পাই, দেখো এখানে যে গুণ দিয়ে দিই, তাহলে হবে এডি, এখানে হবে বিডি, এখানে হবে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ ডট বি। ঠিক আছে, তাহলে এসি বিডি কস থিটা, এটা এটা। তো এখন দেখো এই যে যেহেতু রম্বসের বাহুগুলি সবগুলি সমান, তাহলে এদের মান তো সবগুলি সমান হবে, অর্থাৎ এ এর মান আর ডি এর মান পরস্পর সমান। এগুলি কিন্তু মান, এ এর মান ডি এর মান এগুলি সব সমান হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এখান থেকে আমরা কি পাই, ডি এর পরিবর্তে এ লিখতে পারি, তাহলে এ ডট এ, বি আর ডি, ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি যাই হোক, এখানে আমরা লিখতে পারি বি, ডি এর পরিবর্তে বি, কারণ সবাই সমান, প্রত্যেকের সমান। তাহলে এখানে লিখতে পারি আমরা এ ডট এ। ঠিক আছে, অথবা এ এর পরিবর্তে আমরা বি লিখতে পারি, বি ডট বি সমান এসি বিডি কস থিটা। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখানে কিন্তু হবে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি বিডি কস থিটা। ঠিক আছে, এইটা আমাদের আসে। তো দেখো এখানে এ স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে শূন্য থাকে, তার মানে আমরা লিখতে পারি এসি বিডি কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এসি আর বিডি ক্যান্সেল, থাকে কস থিটা ইকুয়াল টু 0, তাহলে কস 90 ডিগ্রির মান আমরা জানি 0, অতএব থিটা ইকুয়াল টু আসলো 90 ডিগ্রি। ঠিক আছে, প্রমাণিত। তার মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা আমরা দেখবো ফাইনাল, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রের ছেদ বিন্দু প্রত্যেক মধ্যমাকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদ বিন্দু প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব।
ঠিক আছে, মানে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদবিন্দু প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে হচ্ছে মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এই যে এইটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে মধ্যমা মানে কি, মানে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব মানে রেখা টানলে সেটা যদি এই তৃতীয় বাহুকে সমান দুই ভাগে ভাগ করে এটাকে বলা হয় মধ্যমা, ঠিক আছে। আবার বি থেকে এটার উপর আমরা টানলাম বিই, তাহলে এটা হচ্ছে মধ্যমাত্র এর ছেদবিন্দু। এই যে এটা যদি হয় সিএফ, মধ্যমাত্র এর ছেদবিন্দু হচ্ছে জি। আমাদের প্রমাণ করতে হবে জি বিন্দু এডি কে 2:1 অনুপাতে বিভক্ত করে, বিই কে 2:1 অনুপাতে বিভক্ত করে, সিএফ কে 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি দেখো আমরা ধরে নিচ্ছি যে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, ঠিক আছে, ওকে, এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, এগুলি আমরা ধরে নিচ্ছি। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আচ্ছা, আমরা একটু লিখে নেই। আমরা ধরে নিচ্ছি এ বি সি এদের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এ বি এবং সি, ওকে, ধরে নিলাম। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি দুটো ভেক্টরের অবস্থান ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ এই দুটার যোগফল, ওকে, এই দুটার যোগফল। তাহলে আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেছি। আবার আমরা জানি যে জি বিন্দু, আমরা ধরে নিচ্ছি যে জি বিন্দু এডি কে বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এ, ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেছি হাফ অফ বি প্লাস সি। আবার আমরা ধরে নিচ্ছি যে জি বিন্দু এডিকে k:1 অনুপাতে বিভক্ত করে, আমরা ধরে নিচ্ছি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওকে, ধরি জি বিন্দু এডিকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওকে। আমরা ধরে নিচ্ছি জি বিন্দু এডিকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? দেখো জি বিন্দুর অবস্থান ভেক্টর, জি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি যে অনুপাতে বিভক্ত করে, এই অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই অবস্থান ভেক্টর দেওয়া আছে, জি বিন্দু কি অনুপাতে বিভক্ত করে তাও দেওয়া আছে। তাহলে এই জি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই যে কে এর সাথে এই যে এইটা গুণ হবে, 1 এর সাথে এইটা গুণ হবে, এটা কিন্তু আমরা দেখাইছিলাম। তাহলে কি হবে k ইন্টু বি প্লাস সি বাই 2, এই যে এইটা প্লাস এই 1 এর সাথে বিপরীতটা 1 ইন্টু এ ডিভাইড বাই কে প্লাস 1, ওকে, এটা অবস্থান ভেক্টর। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে এখানে আসবে হচ্ছে কে ইন্টু বি প্লাস সি প্লাস 2a ডিভাইড বাই 2 ইন্টু কে প্লাস 1, ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা জি বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি কার সাপেক্ষে? ডি এর সাপেক্ষে। একইভাবে আমরা যদি জি বিন্দুর অবস্থান ভেক্টর বের করি ই এর সাপেক্ষে, তাইলে কি আসবে দেখো, একইভাবে
একইভাবে ই এর সাপেক্ষে জি এর অবস্থান ভেক্টর কি হবে সেটা হচ্ছে ই এর অবস্থান ভেক্টর কিন্তু হবে c+a/2 ওকে c+a/2 এটা আসবে তাহলে আমরা কি পাচ্ছি যে এখানে হবে k * c+a/2 প্লাস 1 * এইটা হচ্ছে বি এই বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ডিভাইড বাই k+1 মানে অনুপাতের যোগফল দ্বারা ভাগ তাহলে এখানে আমাদের কি আসবে 2 * k+1 উপরে আসবে হচ্ছে k * c+a প্লাস 2b ওকে এটা আমরা পাই তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর ই এর সাপেক্ষে হচ্ছে এটা আর ডি এর সাপেক্ষে হচ্ছে এটা তাহলে শর্ত মতে এই অবস্থান ভেক্টর এই অবস্থান ভেক্টর পরস্পর কিন্তু সমান কারণ এটা তো জি এর অবস্থান ভেক্টর উভয় ক্ষেত্রে জি এর অবস্থান ভেক্টর তাহলে আমরা শর্ত মতে কি পাই দেখো শর্ত মতে আমরা পাই k * b + c প্লাস 2a ডিভাইড বাই 2 * k+1 ইকুয়াল এই যে এটা সমান k * c+a ওকে k * c+a 2b k * c+a প্লাস 2b ডিভাইড বাই 2 * k+1 ওকে এটা আমরা পাই তাহলে দুই পাশ থেকে 2 * k+1 ক্যান্সেল তাহলে আমাদের এখানে থাকে k * b + c হ্যাঁ প্লাস 2a ইকুয়াল k * c+a প্লাস 2b ওকে এটা আমরা পাই তাহলে উভয় পক্ষে আমরা যদি বি এর সহগগুলি সমীকৃত করি যে কোনো সহগ সমীকৃত করলে আমাদের চলে আসবে এখানে আমরা কিন্তু পাই k * b প্লাস k * c প্লাস 2 * a ইকুয়াল k * c প্লাস k * a প্লাস 2b ঠিক আছে এটার সমান এটার সমান তাহলে কখন সমান হবে সি এর কোএফিসিয়েন্টের সমান হইতে হবে দুইটা ভেক্টর তখনই সমান হয় যখন ভেক্টরগুলোর কোএফিসিয়েন্টগুলো পরস্পর সমান হয় ঠিক আছে ওকে এই যে আমরা এটা জানি যে a প্লাস বি ইকুয়াল টু মনে করো এখানে আছে m a প্লাস n b ইকুয়াল টু r d প্লাস s e দুইটা ভেক্টর তাহলে এই দুটা ভেক্টর পরস্পর সমান হবে কখন m r এর সমান হইতে হবে n s এর সমান হইতে হবে ঠিক সিমিলারলি এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর এই দুইটা ভেক্টর কখন সমান হবে যদি b এর সহগের সমান হয় c এর সহগ c ভেক্টরের সহগ c ভেক্টরের সহগের সমান হয় a ভেক্টরের সহগ a ভেক্টরের সহগের সমান হয় তাহলে আমরা যদি উভয় পক্ষের সহগ সমীকৃত করি তাহলে আমরা যদি b এর সহগ সমীকৃত করি অনলি প্রত্যেক ক্ষেত্রে একই অ্যান্সার আসবে তাহলে আমরা কি পাই দেখো b এর সহগ সমীকৃত করে আমরা কি পাই এখানে b এর সহগ হচ্ছে k এই পাশে b এর সহগ হচ্ছে 2 তাহলে k/1 = 2/1 লেখা যায় তার মানে আমরা বলতে পারি k/1 = 2/1 তার মানে জি বিন্দু আমরা ধরে নিছিলাম k/1 অনুপাতে বিভক্ত করে এবং k/1 এর মান পাইছি 2/1 তার মানে আমরা বলতে পারি ত্রিভুজের ভরকেন্দ্র উক্ত ত্রিভুজের মধ্যমাকে 2/1 অনুপাতে এই অন্তর্বিভক্ত করে সিমিলারলি এই যে সি এর সহগ সমীকৃত করলে বি এর সহগ এ এর সহগ এটা কাটা যায় আর কি k.c দুই পাশ থেকে ক্যান্সেল এ এর সহগ 2 কে এর সহগ কে এটা সমীকৃত করলে একই অ্যান্সার আসবে তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজের এই ভরকেন্দ্র মধ্যমাকে 2/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এই ছিল আমাদের আজকের মতো আলোচনা তাহলে সামনের ক্লাসে আমরা সরলরেখা নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ